মানুষের উন্নয়ন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। বগুড়ায় জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। সান্তাহারে 25,000 টন ধারণ ক্ষমতার অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন। আগামী নির্বাচনে জয়ী হতেই বিতর্কিত ব্যক্তিকে নির্বাচন কমিশনে বসিয়েছে আওয়ামী লীগ সরকার। ঢাকা বারের বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে বেগম জিয়া। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। সংবিধানের এ ধারা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্টের রুল। রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদ মৃত্যুর ঘটনায় প্রকৌশলী ঠিকাদার সহ 4 জনের 10 বছর করে কারাদণ্ড। 2 জন খালাস পাওয়ায় পরিবারের অসন্তোষ। এবং অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় আটকে আছে ব্লগার অভিজিৎ হত্যা মামলার চার্জশিট। মুক্ত চিন্তার চর্চাই হবে বড় প্রতিশোধ বলছেন অভিজিতের বাবা। গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। প্রবাসের সময় সঙ্গে আছি সাজিদ রাজু। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারের লক্ষ্য মানুষের ভাগ্যের উন্নয়ন। একটি উন্নত সমৃদ্ধ দেশ গড়তে কাজ করে যাচ্ছে সরকার। রোববার বিকেলে বগুড়ার সান্তাহারে জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। এলাকা বিবেচনা করে কোনো উন্নয়নে বিশ্বাসী নয় বর্তমান সরকার মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চান। এর আগে বগুড়ার সান্তাহারে 25,000 টন ধারণ ক্ষমতা সম্পন্ন আর্দ্রতা নিয়ন্ত্রক অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এছাড়া জনসভা থেকে সারিয়াকান্দি উপজেলার 12টি উন্নয়ন আশ্রয়ন প্রকল্প সহ বগুড়া জেলার 35টি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর আগমনের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সান্তাহার স্টেডিয়াম। নেতাকর্মীদের স্লোগানে মুখর পুরো সমাবেশস্থল। বিকেল 3টায় জনসমাবেশে আসেন প্রধানমন্ত্রী। জাতির জনকের কন্যা যখন বগুড়াবাসীর সামনে, তখন উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে জনসমুদ্রে। বিকেল 4টার কিছু আগে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী। প্রায় ঘণ্টাব্যাপী বক্তব্যে বর্তমান সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, অঞ্চল ভিত্তিক নয়, বর্তমান সরকার সুষম উন্নয়নে বিশ্বাসী। আজকে বাংলাদেশে খাদ্যের অভাব নাই। আজকে প্রতিটি মানুষ পেট ভরে খাবার পাচ্ছে। আমার কৃষক ভাইরা, বর্গা চাষিরা কখনো এই দেশে কৃষি ঋণ পেত না। আওয়ামী লীগ সরকার বর্গা চাষিদের কৃষি ঋণ দিতে শুরু করে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমি শুধু এটুকুই বলবো, যখন খালেদা জিয়া ক্ষমতায় ছিল, আমার গোপালগঞ্জে বাজেটের সময় পয়সা দিলে পরে তা কেটে নিত। 1 ফোঁটা উন্নয়ন কিন্তু করে নাই। কিন্তু আমরা আওয়ামী লীগ করি জনগণের জন্য। এখানে কোন এলাকা আমরা সেটা দেখি না, সকল এলাকায় সুষম উন্নয়নে আমরা বিশ্বাস করি। উন্নয়নের এ ধারাবাহিকতা বজায় রাখতে আগামী নির্বাচনেও নৌকার পক্ষে ভোট চান প্রধানমন্ত্রী। ওই লুটেরা, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদী, অবৈধভাবে ক্ষমতা দখলকারী ওই বিএনপি জামাত জোট ক্ষমতা আসলে এদেশের কোনো উন্নয়ন হবে না। সবই থেমে যাবে, নিজেরাই খাবে, কাউকে দেবে না। আর আওয়ামী লীগ ক্ষমতা আসা মানে সবাইকেই দেবে, সকলের জন্য উন্নয়ন হবে, প্রত্যেকের জীবন সুন্দর হবে, প্রত্যেকের জীবন উন্নত হবে। কাজে আগামী দিনেও আপনাদের কাছে আমার এই আবেদন যে আপনাদের সেবা করার সুযোগ দিন। পিতা মাতা ভাই সব হারিয়েছি, হারাবার কেউ নেই। শুধু আপনাদের জন্য আমরা কাজ করি এবং আপনাদের মাঝে আমি আমার হারানো পিতা মাতা ভাইয়ের স্নেহ ভালোবাসা আমি খুঁজে পাই। কাজে আজকে আপনাদের জন্য সমস্ত কিছু ত্যাগ করে কাজ করে যাচ্ছি। আপনাদের কাছে আমার এটাই আবেদন যে আগামী নির্বাচনেও আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আপনাদের সেবা করার সুযোগ দেবে, সেটাই আমি আশা করি। এর আগে সান্তাহারে অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পর সরকারের নজর এখন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের দিকে। সংশ্লিষ্টরা বলছেন, সান্তাহারের 25,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা সম্পন্ন এই অত্যাধুনিক সাইলো সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সান্তাহার থেকে আজহার লিমন, সময় সংবাদ, বগুড়া। আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন, সুনামগঞ্জ 2 আসনের উপনির্বাচন এবং নরসিংদী জেলা পরিষদের উপনির্বাচনে দলের পক্ষ থেকে মনোনীত প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রোববার রাতে গণভবনে দলের নীতি নির্ধারণী পর্যায়ের যৌথ সভা শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন ওবায়দুল কাদের।
রাত 8টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে প্রার্থী চূড়ান্ত করতে আওয়ামী লীগের পার্লামেন্টারি বোর্ড এবং স্থানীয় সরকার নির্বাচনে মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আসনে তার স্ত্রী জয়া সেনগুপ্ত, কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনে আঞ্জুম সুলতানা সীমাকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এছাড়াও নরসিংদী জেলা পরিষদের উপনির্বাচনে আব্দুল মতিন ভূঁইয়াকে মনোনয়ন দিয়েছে দল। আগামী 30 মার্চ সুনামগঞ্জ 2 ও কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবার কথা রয়েছে। এছাড়া নরসিংদী জেলা পরিষদের নির্বাচন হবে 16 মার্চ। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে একজন মহিলাকে মনোনয়ন দিয়েছি, দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আঞ্জুম সুলতানা সীমা। জয়া সেনগুপ্তা আমাদের সুনামগঞ্জ দিরাই সাল্লা আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসাবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। নরসিংদী জেলা পরিষদ উপনির্বাচন আব্দুল মতিন ভূঁইয়াকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাকে সরকারের আজ্ঞাবহ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি বলেন, আগামী নির্বাচনে জয়ী হতে তাকে নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকার। ঢাকা আইনজীবী সমিতির নবনির্বাচিত প্রতিনিধিরা রোববার রাতে রাজধানীর গুলশানে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হলে আগামী নির্বাচনে বিএনপি জয়লাভ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেগম জিয়া। প্রধান নির্বাচন কমিশনারের যা কিছু আছে আপনারা সব জানেন, খবরের কাগজে পড়েছেন। তিনি কোনোভাবেই একজন যোগ্য বা নিরপেক্ষ ব্যক্তি নন। তিনি একজন বিতর্কিত ব্যক্তি। আগামী নির্বাচনে তারা কিভাবে জিতবে সেই পরিকল্পনার জন্যই এরকম বিতর্কিত ব্যক্তিকে বসিয়েছে। সত্যি যদি তাদের একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার ইচ্ছা থাকতো, তাহলে কখনো তারা এরকম বিতর্কিত ব্যক্তিকে বসাতো না। আসল মালিক হলো আল্লাহ তাআলা এবং জনগণ। তারাই ক্ষমতায় বারবার বিএনপিকে বসিয়েছে এবং তারাই ভবিষ্যতে ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি যদি ফেয়ার নির্বাচন হয় ভবিষ্যতে বিএনপিকে আবারও বসাবে। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। সংবিধানের এই ধারা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একই রুলে নিম্ন আদালতের বিচারক নিয়োগ, বদলি, ছুটি এবং পদোন্নতিতে রাষ্ট্রপতির এখতিয়ার কেন অবৈধ নয় তাও জানতে চেয়েছেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেছেন, প্রচার বিভাগের উপর প্রধান বিচারপতির ক্ষমতা বাড়ানোই ছিল এ রিটে মূল উদ্দেশ্য। নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, পদোন্নতি বিষয়ে সরকারের সাথে বিচার বিভাগের টানাপোড়েনের বিষয়টি স্পষ্ট হয় গত 31 অক্টোবর প্রধান বিচারপতির এক বাণীতে, যেখানে প্রধান বিচারপতি বলেন বিচার বিভাগে দ্বৈত শাসন চলছে। এর পরদিনই এ সংক্রান্ত সংবিধানের 116 অনুচ্ছেদ সহ কয়েকটি ধারা চ্যালেঞ্জ করে রিট করেন এক আইনজীবী। রিটের উপর শুনানি শেষে রোববার সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে নিম্ন আদালতের বিচারকদের নিয়োগ, বদলি, ছুটি এবং পদোন্নতিতে রাষ্ট্রপতির এখতিয়ার কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করল হাইকোর্ট। মুদ্রা কথায় চিফ জাস্টিসের সাথে কনসাল্ট করে এই যে বিধানগুলো ছিল নিয়োগ করার, এটা 4র্থ সংশোধনীতে এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এই বাদ দেওয়াটাকেই উনি অবৈধ বলে ঘোষণা চান প্রধান বিচারপতির ক্ষমতা বৃদ্ধির জন্য। একই সঙ্গে প্রধান বিচারপতি এবং হাইকোর্টের বিচারপতি নিয়োগ ছাড়া অন্যান্য বিষয়ে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবে এবং সে বিষয়ে কোনো আদালত হস্তক্ষেপ করতে পারবে না। সংবিধানের এ সংক্রান্ত ধারাও কেন অবৈধ নয় তাও জানতে চেয়েছেন উচ্চ আদালত। যদিও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এ রুলের বিষয়টি এড়িয়ে যান। রাষ্ট্রপতির যে স্বাধীনতা প্রধানমন্ত্রীর সাথে কনসালটেশন করে করতে হবে, সেই কনসালটেশন যেই অনুচ্ছেদ 48(3) সেটাও কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে ও রুল জারি করেছেন। আদালত কি মর্মে রুল ইস্যু করেছেন সেটা না দেখে প্রেসকে ইফেক্টিভলি কোনো অ্যাড্রেস আমার করা উচিত হবে না। আগামী 4 সপ্তাহের মধ্যে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব সহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসী সময় আরো থাকছে। সুস্থ না হওয়া পর্যন্ত চট্টগ্রামে নর্দমায় পাওয়া শিশু 21কে হাসপাতালে রাখার নির্দেশ আদালতের। দত্তক নেয়ার জন্য 4 পরিবারের আবেদন।
নিরাপদে রেখে বন্দীদের আলোর পথ দেখানোর কথা দেশের কারাগারগুলোর, কিন্তু কারাগারে থেকে বন্দীরা কতটুকু আলোর সন্ধান পাচ্ছেন? বন্দীদের অভিযোগ, থাকার জায়গার সংকট, চিকিৎসা সেবা না পাওয়া ও মানহীন খাবার সহ সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত তারা। তবে টাকা হলে নাকি সবই পাওয়া যায় জেলখানার মধ্যেও। বিশেষজ্ঞরা এজন্য দায়ী করছেন কারাগারের কিছু অসাধু কর্মকর্তার দুর্নীতিকে। মাহমুদ রাকিবের 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন সালাউদ্দিন লিয়া। অন্ধকার থেকে আলোর পথের সন্ধান দিতে উঁচু প্রাচীরের এ বন্দিশালা। নিয়তি কিংবা অপরাধের অন্ধকার জগতের পথ ধরে যারা বন্দিশালার বাসিন্দা হয়েছে তাদের জন্য শৃঙ্খলিত জীবনই এখানকার বাস্তবতা। কিন্তু প্রতি মুহূর্তে নানান সমস্যা যেন অমানবিক করে তোলে উঁচু দেয়ালের জীবনযাপনকে। দিনের নির্দিষ্ট 10 ঘন্টা বাদে বাকি সময় বন্দীদের রাখা হয় গ্রিলের ভিতর। বেশিরভাগ কক্ষেই ধারণ ক্ষমতার চেয়ে বেশি বন্দী থাকায় টাকা ছাড়া শোয়ার জায়গাও হয় না বলে অভিযোগ পাওয়া যায়। অভিযোগ আছে খাবারের মান, পর্যাপ্ত কাপড় ও টয়লেট না থাকা নিয়েও। সকালবেলা দেওয়া হয় রুটি, এই রুটিতে থাকে ময়লা, ভিতরে প্রতিটা স্টেপে টাকার বিকল্প কিছু নাই। রাতে ঘুমানোর ক্ষেত্রে যদি কেউ টাকা দেয় তার জন্য হয়তো কিছু ব্যবস্থা করে, টাকা না দিলে তাকে বাথরুমের সামনে রাখা হয়। এই সিরিয়াল ধরে বাথরুম করতে গিয়ে অনেক লোকের অসুস্থ হয়ে যায়। বছর 1 সেট করে ইউনিফর্ম দেয়, এটা করতে আমাদের বছর 2 সেট করে ইউনিফর্ম দেয়, তাহলে আমাদের ভালো হয়। থাকার, খাওয়ার, টয়লেট সমস্ত কিছুরই সমস্যা বেশি। টাকা যেদিকে আছে সেদিকে আইনের চোখ হয়েছে কেন মূলা খাইতে দেওয়ার সহ্য হয়ে গেছে, আমার খাইতে পারি না, মূলা খাওয়ার মনে চান খালি ভালো ভালো জিনিস কিনে চান, মশলা কম দেয়, একটু হালকা করতে আর 2 সেটে মুড়ি 2 সেটে বেশ একটু বাড়াই দিলে পরে একটু ভালো হয়। কারা অধিদপ্তরের সূত্র মতে 13টি কেন্দ্রীয় কারাগার সহ দেশে মোট কারাগার আছে 68টি। এসবের মোট ধারণ ক্ষমতা 35,000-এর কম হলেও এ মুহূর্তে বন্দী আছে প্রায় 80,000। বন্দীদের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে 1864 সালের ব্রিটিশ জেল কোড অনুযায়ী। বেশিরভাগ কারাগারেই নেই হাসপাতাল। কারাগারগুলোর 117টি চিকিৎসকের পদ থাকলেও আছে মাত্র 6 জন। মানবিক কিছু বিপর্যয় আছে, এগুলো বললে আমাদের সমস্যা হয়। 500 লোকের একজন ডাক্তার আমাশা হোক, পেটের ব্যথা হোক বা গ্যাস্ট্রিক হোক, এক ওষুধই দেয়। 6,000 আসামির জন্য 2 জন মাত্র ডাক্তার, এখানে কোনো ট্রিটমেন্ট দেওয়া হয় না ঠিক মতো। কারাগারের এই পরিস্থিতিকে মানবিকতার চরম বিপর্যয় বলে উল্লেখ করেছে জাতীয় মানবাধিকার কমিশন। হাজতদের জন্য যে বরাদ্দ থাকে সেই বরাদ্দটা অপর্যাপ্ত। সেই অপর্যাপ্ত বরাদ্দের আবার সঠিক ব্যবস্থাপনা নেই। রাষ্ট্রীয় কিছু কর্মচারীর কারণে সেই অধিকার থেকে সে বঞ্চিত হচ্ছে। এটা তার মানবাধিকারের একটা চরম লঙ্ঘন হচ্ছে। সমস্যা স্বীকার করে কারা কর্তৃপক্ষ দুষছেন জনবল সংকটকে। অবশ্য জাতিসংঘের মান অনুযায়ী বরাদ্দ বাড়ানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তারা। কক্সবাজারের 5 গুণ বেশি বন্দী আছে, সিরাজগঞ্জে, চাঁপাইনবাবগঞ্জে 4 গুণ বেশি বন্দী। আন্তর্জাতিকভাবে বন্দীদের জন্য একটা স্ট্যান্ডার্ড মিনিমাম রুলস আছে জাতিসংঘে প্রণীত, এবং সেটা অনুযায়ী তাদের ক্যালোরি দেওয়ার জন্য আমরা নতুন যে খাদ্য প্রস্তাব করেছি সেটা অনুযায়ী করা হয়। আমাদের কারেকশন অফিসার, সাইকোলজিস্ট, সাইকিয়াট্রিস্ট এই ধরনের পোস্টগুলো কিছু বাড়াতে হবে। জেলখানায় শাস্তি দেওয়া হয় মূলত সমাজে অপরাধ প্রতিরোধ ও ব্যক্তির সংশোধনের উদ্দেশ্যে, কিন্তু বাংলাদেশের জেলখানার বাস্তবতায় সে উদ্দেশ্য পূরণের সুযোগ কোথায়? জেলখানার ভিতর থাকা, খাওয়া ও চিকিৎসা সহ নানান সমস্যার সঙ্গে বসবাসের কারণে মানুষ হিসেবে ন্যূনতম মর্যাদাটুকুই হারিয়ে ফেলেন এই উঁচু প্রাচীরের বাসিন্দারা। তাই বিশেষজ্ঞদের মতে জেলখানার মানোন্নয়নই পারে সংকট সমাধানের পাশাপাশি বন্দীদের জীবনে আলোর পথের সন্ধান দিতে। মাহমুদ রাকিব, সময় সংবাদ, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার, গাজীপুর। রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ে কলোনির পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় প্রকৌশলী ও ঠিকাদার সহ 4 জনকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন। আদালত পর্যবেক্ষণে জানান, চরম অবহেলার কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে। এদিকে রায়ে 2 জনকে খালাস দেয় অসন্তোষ প্রকাশ করেছেন জিহাদের বাবা। অন্যদিকে আসামি ন্যায় বিচার পায়নি দাবি করে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। 2014 সালের 26 ডিসেম্বর বিকেলে শাহজাহানপুরের রেলওয়ে মাঠ সংলগ্ন পরিত্যক্ত পানির পাম্পের 300 ফুট গভীর পাইপে পড়ে যায় 4 বছরের শিশু জিহাদ। পরদিন ঢাকা ওয়াসার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন ক্যামেরা পাঠানো হয় 240 ফুট গভীর পর্যন্ত, কিন্তু জিহাদের অস্তিত্ব নেই এমন ঘোষণা দিয়ে উদ্ধার অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। 23 ঘন্টার রুদ্ধশ্বাস নাটকীয়তার পর 3 স্বেচ্ছাসেবীর উদ্ভাবিত লোহার ক্যাপসুল ব্যবহার করে ওই পাইপের ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় শিশু জিহাদকে।
এরপর জিহাদের বাবা নাসির ফকির দায়িত্বে অবহেলার অভিযোগ এনে শাহজাহানপুর থানায় একটি মামলা দায়ের করেন। পরে গোয়েন্দা পুলিশ গেল বছরের 31 মার্চ রেলওয়ে সহকারী জ্যেষ্ঠ প্রকৌশলী জাহাঙ্গীর আলম সহ 6 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলায় সাক্ষী করা হয় 11 জনকে। চলতি মাসের 8 ফেব্রুয়ারি দুই পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার 5 নম্বর বিশেষ জজ মোহাম্মদ আখতারুজ্জামান রোববার রায় ঘোষণার দিন ধার্য করেন। এ ঘটনায় দায়ের করা মামলায় নলকূপ বসানোর ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক শফিকুল ইসলাম, রেলওয়ে উপসহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন ও প্রকৌশলী আবু আহমেদ শাকিকে 10 বছর করে সশ্রম কারাদণ্ড ও 2 লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে 2 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অপর 2 আসামিকে খালাস দেওয়া হয়েছে। এইটাও প্রমাণিত হয় নাই, তবু কোর্ট সাজা দিয়েছে, কারণ সমাজকে দেখাতে হবে এই রায়ে আমরা আসামি পক্ষ আমরা ক্ষুব্ধ এবং এই রায়ের বিপক্ষে আমরা ক্ষুব্ধ হয়ে আমরা উচ্চ আদালতে যাব। একই অভিযোগ 6 জনের বিরুদ্ধে, সেখানে 4 জনকে বিজ্ঞ আদালত সাজা দিয়েছেন, সেজন্য আমরা সন্তুষ্ট, কারণ সংশ্লিষ্ট ধারায় সর্বোচ্চ সাজা 10 বছর 2 লাখ টাকা জরিমানা। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেছেন জিহাদের বাবা। মামলা শেষ হয়ে গেছে, আরো বেশি হুমকি দেবো, আমার জন্য যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এই 6 জনই কিন্তু দায়ী, আমার অন্য কোনো শত্রু নাই। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হলেও 2 আসামি খালাস পাওয়ায় উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন মামলার বাদী ও তার আইনজীবী। শাফিন জাহিদ, সময় সংবাদ, ঢাকা। বিএনপি নির্বাচনে আসুক বা না আসুক, তাতে আওয়ামী লীগের কিছুই আসে যায় না বলে মন্তব্য করেছেন দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ অধিবেশনে রাষ্ট্রপতির বক্তব্যের উপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপির তরফ থেকে আলোচনায় বসার প্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, মানুষ হত্যাকারী এবং সন্ত্রাসীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা হতে পারে না। জঙ্গি সন্ত্রাসী বিশ্বে কোথাও কারোর সাথে কেউ কখনো আলোচনা করে না। এইবার যদি না করেন, ওই আগে নিবন্ধ বাতিল হবে, বিএনপিও থাকবে না, আর ওটা মুসলিম লীগের চেয়েও খারাপ দরে পরিণত হবে। আর আপনি আসেন আর না আসেন তাতে আমাদের কি? সংবিধানে নির্বাচন যার খুশি সে আসবে। এই জন্য আপনাদের ডাকতে হবে, আসেন আপনার নির্বাচন করেন, অমুক আসেন তমুক আসেন, কিসের জন্য? বিশ্বে কোথাও তো কোনো নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশনার, যার যার খুশি তারা এসে অংশগ্রহণ করবে, না করলে না করবেন। সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন, আহত হন আরো 20 জন। এই ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। সংঘর্ষের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি কবির উদ্দিনকে আটক করলে প্রায় আধা ঘন্টা ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রাখেন তার সমর্থকরা। প্রত্যক্ষদর্শীরা জানায়, 6 মার্চ অনুষ্ঠেয় ওসমানীনগর উপজেলা নির্বাচনের জের ধরে আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমান ও বিদ্রোহী প্রার্থী জগলু মিয়ার সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। রোববার দুপুরে ঢাকা সিলেট মহাসড়কের কান্নিরচর এলাকায় দুপক্ষ মিছিল নিয়ে মুখোমুখি অবস্থান নেয়। এক পর্যায়ে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় আওয়ামী লীগ প্রার্থী আতাউর রহমানের সমর্থক সাইফুল নিহত হয়। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খাজে ছিলাম, ওরা তো দেখি 2 গ্রামে ঝগড়া লাগছে, মায়ের খাইছি আমরা। মিটিং আসিল, মিটিং লিয়ে তারা কিতা কথা কাটাকাটি করিয়া ওটা তাকে ধরবার। প্রচারণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের প্রার্থী আতাউর রহমান সাহেবের সমর্থক এবং স্বতন্ত্র প্রার্থী জগলু সাহেবের প্রার্থীদের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। খবর পান যে একজন গুরুতর আহত হয়েছেন, ওনাকে প্যারাডাইস ক্লিনিকে নিয়ে যাওয়া হয় এবং বাকি 15-20 জনের মধ্যে আহত হন। ক্লিনিকে নেওয়া হলে আহত সাইফুলকে ডাক্তার মৃত ঘোষণা করেন। বরিশালে পারিবারিক কলহের জের ধরে সুরভি আক্তার মনি নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে পুলিশ কর্মকর্তা স্বামীর বিরুদ্ধে। তবে অভিযুক্ত স্বামী দাবি করেছে তার স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে এটি হত্যা না আত্মহত্যা সে ব্যাপারে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। আমিনুল ইসলামের তোলা ছবিতে বিস্তারিত ফিরদাউস সোহাগের রিপোর্ট। রবিবার রাতে বরিশাল নগরীর কাশীপুর মদিনা সড়ক এলাকার একটি বাসা থেকে সুরভি আক্তার মনি নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত স্বজনদের অভিযোগ, পারিবারিক কলহের জের ধরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার উপপরিদর্শক নুরি আলম স্ত্রী মনিকে হত্যা করেছেন। আমার বোনের মেয়েকে ও মেরে, নুরুল আলম বিবিতে এখানে মেরে ওকে ঝুলাইয়ে রাখতো। আমার বোনের মেয়ের বাচ্চা আমাদেরকে সবাইকে বললো যে আমার মাকে মেরেছে। আমাদের অভিযোগ তার হাজবেন্ডের প্রতি, কারণ বাসা আশেপাশে সবাই বলছে যে এর হাজবেন্ড ওনার গুলো এভাবে ঝগড়া করতো। তবে অভিযোগ অস্বীকার করে নুরি আলম জানান, সুরভি খুব জেদি প্রকৃতির ছিল।
এবং সে আত্মহত্যা করেছে। তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না বলেও জানান তিনি। আমি তোকে মারি নাই, ও সকালবেলা চলে গেছে, আমিও তো সারাদিন ডিউটি করছি। একটা ছেলেকে ধরে আমি ডিবিতে আজকে একটা মামলা দিয়েছি, দিয়ে আমি মামলা দিতে থানায় গেছি, এমত অবস্থা আম্মু ফোন দিয়েছে, আমি মামলা টামলা রাইকে ওখান থেকে চলে আসছি। আমার ভিতরে কোনো ওর ভিতরে দ্বন্দ্ব ছিল না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত বিচার দাবি করেছেন সুরভির স্বজনরা। আমাদের ও ডিবি হোক, ও প্রশাসনের লোক হোক, ও যেই হোক, ওর সুষ্ঠু বিচার আমরা এটা দাবি চাই। তবে এটি হত্যা না আত্মহত্যা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে পুরোপুরি আমরা জানতে পারবো আসলে হত্যা না আত্মহত্যা। 6 মাস আগে এসআই নুরি আলমের সঙ্গে বিয়ে হয় সুরভির। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে। সুরভির প্রথম ঘরে 3 বছরের একটি ছেলে এবং নুরি আলমের 2টি সন্তান রয়েছে। ফিরদাউস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। প্রবাসের সময় আরো থাকছে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের সামর্থ্য আছে বাংলাদেশের, বললেন অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার দেশ ছাড়বেন টাইগাররা। সুস্থ না হওয়া পর্যন্ত চট্টগ্রামে নর্দমা থেকে উদ্ধার হওয়া শিশু 21কে কারো কাছে হস্তান্তর করা হবে না বলে নির্দেশ দিয়েছেন আদালত। এখন পর্যন্ত 4টি পরিবার শিশুটিকে দত্তক নিতে আদালতে আবেদন করেছে। তবে হাসপাতালে রাখলে শিশুটির ইনফেকশন এর আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। কমলদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রামে নর্দমা থেকে উদ্ধার হওয়া শিশু 21কে হস্তান্তরের ব্যাপারে সিদ্ধান্ত নিতে রোববার সকালে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয় মুখ্য মহানগর হাকিম আদালতে। পরে সেখান থেকে শিশু আইনের 84 ধারা অনুযায়ী শিশুটির সব নথিপত্র পাঠানো হয় শিশু আদালতে। এ সময় সুস্থ না হওয়া পর্যন্ত 21কে হাসপাতালে রাখার নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে শিশুটির উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক এবং নিরাপত্তা নিশ্চিত করতে আকবর শাহ থানার পুলিশকে নির্দেশ দেন আদালত। আবেদন পেয়েছি বাচ্চাটার নেওয়ার জন্য, এগুলো আদালত সিল করেছেন, সিল করে নথিভুক্ত রেখেছেন এবং আদালত নির্দেশ দিচ্ছেন যে বাচ্চাটা সুস্থ না হওয়া পর্যন্ত এটা পেন্ডিং থাকবে। সুস্থ হওয়ার পরে তারপর আদালত শুনানি অন্তে ডিসিশন দেবেন। নবজাতক 21কে ইনফেকশন থেকে রক্ষা করতে দ্রুত হাসপাতাল থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে মত দিয়েছেন চিকিৎসকরা। বাচ্চা যদি দীর্ঘদিন এই হসপিটালে থাকে, ইউনিটে থাকে, তবে অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আমরা চাই যে তাড়াতাড়ি যত শীঘ্র সম্ভব বাচ্চাটাকে উপযুক্ত লোকের কাছে, যে এটা টেক কেয়ার করবে, তার কাছে হস্তান্তর করা। গত 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে চট্টগ্রামের কর্নেলহাট এলাকার একটি ড্রেন থেকে শিশুটিকে উদ্ধার করেন স্থানীয়রা। সময় সংবাদ, চট্টগ্রাম। এবার প্রবাসের আরো কিছু খবর। ভারতের পশ্চিমবঙ্গে অনুপ্রবেশের অভিযোগে 9 বাংলাদেশিকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে 4 জন নারী ও একটি শিশু রয়েছে। পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উত্তর 24 পরগনার বরিহাটের বাদুড়িয়া এলাকায় তাদের সন্দেহজনকভাবে ঘুরতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা জানান, অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকেছেন তারা। রোববার আটক 9 জনকে স্থানীয় আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিন জেল হাজতে রাখার নির্দেশ দেন। এ নিয়ে গত 1 মাসে অন্তত 100 বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় পুলিশ। কেবল 9 মাসের যুদ্ধই নয়, বাংলাদেশের স্বাধীনতা অর্জনকে দীর্ঘ আন্দোলন সংগ্রামের ফসল বলে মন্তব্য করেছেন তৎকালীন কয়েকজন ছাত্র নেতা। শনিবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্বাধীনতাপূর্ব 1970 সালের 22শে ফেব্রুয়ারি পালন এর স্মৃতিচারণমূলক অনুষ্ঠানে বক্তারা এমন অভিমত ব্যক্ত করেন। তারা বলেন, একজন সৈনিকের ঘোষণায় বাংলাদেশ স্বাধীন হয়েছে এমন ভাবাটা অন্যায়। সাংবাদিক মঞ্জুর আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সন্তান ডাক্তার জিয়াউদ্দিন আহমেদ। 70 সালের 22শে ফেব্রুয়ারির স্মৃতিচারণ করেন তৎকালীন ছাত্রনেতা আতিকুর রহমান শালু। উপস্থিত ছিলেন ভাসানী ফাউন্ডেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাংবাদিক মঈনুদ্দিন নাসের ও সাধারণ সম্পাদক আলী ইমাম। সভায় বক্তারা ইতিহাস বিকৃতি রোধে স্বাধীনতার সঠিক ইতিহাস রচনা করে তা নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরার আহ্বান জানান। আমাদের স্বাধীনতা সংগ্রামের যে ইতিহাস তৈরি হচ্ছে, আমি একজন প্রত্যক্ষদর্শী হিসেবে বলি যে ইতিহাস সঠিক ইতিহাস নয়, একতরফা একপেশী ইতিহাস। আমি বারবার বলি, বারবার লিখেছি যে ক্ষমতার ও মূল্যহীনতার যে ইতিহাস তৈরি হয়, সেই ইতিহাসের কোনো সঠিক হতে পারে না।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কানাডার অটোয়ায় বাংলাদেশ হাই কমিশনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার শুরুতেই ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাষ্ট্রপতি আব্দুল হামিদের লিখিত বাণী পড়ে শোনান বাংলাদেশ হাই কমিশনে নিযুক্ত মিনিস্টার নাইম উদ্দিন আহমেদ। প্রথম সচিব দেওয়ান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোহাম্মদ মাকসুদ খান, প্রথম সচিব আলাউদ্দিন ভূঁইয়া সহ আরো অনেকে। পরে প্রবাসী ছেলে মেয়েদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কুয়েত প্রবাসী বন্ধু মহলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে কুয়েত সিটির একটি হোটেলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য ও প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা হয়। সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সিরাজ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুলতান আবুল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কাতার প্রবাসী সাংবাদিক সমিতির উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে দোহার নাজমা হইচই রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি EM আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল জামান এক্সচেঞ্জের বিজনেস ম্যানেজার মুসলিম উদ্দিন। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক সমিতির উপদেষ্টা মানিক হোসেন সহ আরো অনেকে। তদন্ত শেষ হলেও নির্দেশদাতা ও পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করতে না পারায় আটকে আছে লেখক ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলার চার্জশিট। মামলার তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ বলছে, নিরাপত্তা ক্যামেরার ফুটেজ দেখে যে 6 জনকে শনাক্ত করা হয়েছে তাদের গ্রেপ্তার করতে পারলেই জমা দেয়া হবে অভিযোগপত্র। এদিকে অভিজিতের বাবা বলছেন, মুক্ত চিন্তা এবং মুক্তিযুদ্ধের চর্চা সমুন্নত রাখাই হবে অভিজিৎ হত্যার বড় প্রতিশোধ। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা ও লেখক অভিজিৎ রায়কে হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে 2 জনকে চিহ্নিত করা হলেও 2 বছরেও তাদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোয়েন্দা পুলিশ বলছে, আনসারুল্লাহ বাংলা টিমের নেতা বরখাস্ত মেজর জিয়ার নির্দেশ এবং সেলিমের পরিকল্পনায় হত্যা করা হয় অভিজিৎ রায়কে। গেল বছরে সেলিম সহ 6 জনের ছবি প্রকাশ করে তাদের ধরিয়ে দিতে বিজ্ঞপ্তি দেয় পুলিশ। এর মধ্যে শরীফ ওরফে মুকুল রানা মারা গেছে বন্দুকযুদ্ধে। গ্রেফতার হয়েছে শিহাব ও রাজু নামে 2 জন। এছাড়া বিভিন্ন সময় অভিজিৎ হত্যায় জড়িত অভিযোগে গ্রেফতার হয়েছে 8 জন, কিন্তু 2 বছরেও জমা পড়েনি চার্জশিট। অথচ এই সময়ের মধ্যে রাসায়নিক পরীক্ষার জন্য FBI ল্যাবে পাঠানো পরীক্ষার ফলাফল হাতে পেয়েছে পুলিশ, প্রকাশ করেছে নিরাপত্তা ক্যামেরার ফুটেজও। এই ধরনের আসামি আমি যদি অ্যারেস্ট না করে তাকে কোর্টে চালান দেই, তার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে, তো ওয়ারেন্টটা আমি কোথায় খুঁজবো? তার ঠিকানাটা তো আমরা তাকে ছবি থেকে আইডেন্টিফাই করেছি, তার অন্যদের কাছ থেকে তাকে শনাক্ত করেছি অন্য আসামিদেরকে দিয়ে, কিন্তু তার পার্টিকুলার্স, তার পিসিপিআর এই সমস্ত যাচাই করার জন্য আসলে আসামিটাই গ্রেফতার করার দরকার। আর আসামি যদি আপনি গ্রেফতার করতে না পারেন, সাজাটা দিবেন করে, তার যাবজ্জীবন হলো কিন্তু তাকে ধরা গেল না, তো এই যাবজ্জীবনের তো অর্থ নাই। হত্যাকারীদের চিহ্নিত করতে পারাকে মামলার অগ্রগতি হিসেবেই দেখছেন অভিজিতের বাবা। তবে তার মতে অসাম্প্রদায়িক চেতনা ও মুক্ত চিন্তার ধারা বহমান রাখাই হবে অভিজিৎ হত্যার বড় প্রতিশোধ। ওদের যে আদর্শ, যে ডিক্লেয়ার বাংলাদেশ অ্যাজ এন ইসলামিক স্টেট, এইটার বিরুদ্ধেই আমাদের লড়া, এবং এই জন্য আমাদের সেকুলার যেসব পলিটিক্যাল পার্টিস আছে, কালচারাল অর্গানাইজেশন আছে, স্টুডেন্টস ফ্রন্ট আছে, তাদের একত্রে কাজ করতে হবে। তাহলেই অভিজিৎ হত্যা এক ধরনের প্রতিশোধ নেওয়া যাবে। 2015 সালের 26শে ফেব্রুয়ারি বইমেলা থেকে ফেরার পথে কুপিয়ে হত্যা করা হয় অভিজিৎ রায়কে। এ সময় গুরুতর আহত হন তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা। মুক্তবুদ্ধির চর্চাকে বাধাগ্রস্ত করা কিংবা থামিয়ে দেওয়ার উদ্দেশ্যেই অভিজিৎ রায়কে হত্যা করা হয়েছিল বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তবে অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশে উগ্রবাদের চোখ রাঙানি নয়, জয় হবে শুভ বুদ্ধির, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। অভিজিৎ রায় সহ সকল মুক্তমনার লেখক ও ব্লগার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলোর মিছিল করেছে গণজাগরণ মঞ্চের কর্মীরা। রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে প্রজন্ম চত্বর থেকে মিছিলটি শুরু হয়ে টিএসসি এলাকায় অভিজিৎ নিহতের স্থানে গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা অসাম্প্রদায়িক দেশ করতে মুক্তবুদ্ধির চর্চা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। এর আগে রোববার বিকেল থেকে শাহবাগে অভিজিৎ রায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ মোশাররফ সিদ্দিক, অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায় সহ গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। আলোচনায় বক্তারা ব্লগার ও মুক্তমনা লেখক নিহতের ঘটনায় এখনও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ক্ষোভ জানানোর পাশাপাশি অবিলম্বে অপরাধীদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান। 2017-18 অর্থ বছরের বাজেটের আকার 4,20,000 কোটি টাকা হতে পারে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত প্রাক বাজেটিং মতবিনিময় সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান। ব্যাংকিং সেক্টর নিয়ে যথেষ্ট আলাপ হয়েছে। ইটস এ ডেভেলপড সেক্টর, কিন্তু সেখানে কিছু কিও আছে, কিছু ফাঁকিঝুঁকিও আছে, বিশেষ করে এজেন্ট ব্যাংকিংয়ে। ব্যাংকিং অটোমেশনটাও এখনো লিমিটেড। ইনভেস্টমেন্ট ইন হেলথ এন্ড এডুকেশন ইজ ভেরি স্মল compared with other countries. It's a very small part of the gross domestic product or small part of the budget. সেইখানে we have to give greater attention because এখন qualitative improvement এর দরকার। আমাদের প্রজেকশন ছিল we should have a budget of around 4 লাখ কোটি। সেটা আমি নিজে চাচ্ছি যে it should be 420 লাখ কোটি। দেশে প্রতি বছরই যথেষ্ট সংখ্যক বই প্রকাশ হলেও বেশিরভাগই ভুলে ভরা। রোববার বিকেলে অমর একুশে গ্রন্থমেলায় এক আড্ডায় এমন মন্তব্য করে লেখক প্রকাশকরা উদ্বেগ প্রকাশ করেন। লেখক ও সাংবাদিক তুষার আব্দুল্লাহর সঞ্চালনায় আড্ডায় অংশ নেন বেশ কয়েকজন লেখক ও প্রকাশক। মানসম্মত বইয়ের অভাব রয়েছে উল্লেখ করে বইয়ের পাঠক তৈরিতে বিভিন্ন পরামর্শ তুলে ধরেন তারা। বই নির্বাচনে অভিভাবকদের সন্তানদের স্বাধীনতা দেয়া প্রয়োজন উল্লেখ করে রাজধানীর প্রতিটি অ্যাপার্টমেন্টে পাঠাগার তৈরির উপর জোর দেন বক্তারা। দ্বিতীয়ত হচ্ছে লেখক যে এই 21-এর মরশুমে বিশেষ করে তারা খুব দ্রুতভাবে খ্যাপ মারেন, পত্রিকার চাকরি করেন, তারপর রাতের বেলা এখান থেকে নিয়ে তারা রোদ দেখে ছেড়ে দেন বাজারে। বই বিক্রি হয়ে যাচ্ছে, 2-3 সংস্করণ বেরিয়ে যাচ্ছে। কিন্তু যে বাচ্চাটা বইটা নিয়ে গেল, যে কিশোরটা বইটা নিয়ে গেল, সে ওই বইটা কিন্তু পড়লো। সবচেয়ে বড় পরিবার আমাদের পরিবারটাকে কিন্তু ওইভাবে সমৃদ্ধ করতে হবে। যে কারণে এই যে আমাদের যে অ্যাপার্টমেন্ট ভিত্তিক যে লাইব্রেরি তৈরি করতে হবে, এই জায়গাতে এগোতে হবে এবং আস্তে আস্তে দেখবেন আমরা পথ দেখব। ক্রিকেট প্রসঙ্গ। শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ জয়ের সামর্থ্য আছে বাংলাদেশ ক্রিকেট দলের, এমনটাই জানিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। সোমবার দুপুর 2:30টায় শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। মুস্তাফিজ, সাকিব, মিরাজদের নিয়ে গড়া বোলিং বিভাগ ভরসা দিচ্ছে টাইগার অধিনায়ককে। তবে সেই সাথে সমান তালে জ্বলে উঠতে হবে টপ অর্ডারের ব্যাটসম্যানদেরও, এমনটাই মনে করছেন মুশফিক। টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির পর থেকেই শ্রীলঙ্কার সিংহদের বিপক্ষে এর আগে প্রতিবারই অগ্নি পরীক্ষা দিতে হয়েছে বাংলার টাইগারদের। তবে 2013 সালে শেষ সফরে সুখের স্মৃতি আছে মুশফিকদের। প্রথমবারের মতো ওয়ানডে আর টেস্টে ড্র করার মতো ইতিবাচক ফল এসেছিল সেবার। প্রায় 4 বছরের মাথায় আবারও লঙ্কা মিশন। এবারের লক্ষ্য আরো বড়, তবে সেই প্রত্যাশা পূরণে দলের সবাইকে সামর্থ্যের সবটুকু ঠেলে দিতে বললেন টাইগার অধিনায়ক। টেস্ট জিততে হলে অবশ্যই আপনাকে 3 দিন না, অলমোস্ট 5 দিন ভালো খেলতে হবে এবং সেটার জন্য আমাদের ওইভাবে মেন্টালি কিছু টাফনেস করার জন্য আমাদের ফিটনেস এবং বা বলের ফিজিক্যালি আমরা সব দিক থেকে চেষ্টা করছি। সামর্থ্য অবশ্যই আছে, বাট এটা এক্সিকিউট করতে হবে আমাদের এবং আমরা সবচেয়ে বেশি চিন্তা করছি আমাদেরকে নিয়ে এবং আমরা যদি যে 15 জন আছে আল্লাহর রহমতে আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি তাহলে অবশ্যই শ্রীলঙ্কার মতো টিমের কাছে মানে অ্যাটলিস্ট তাদের সাথে যে তার অবশ্যই ক্যাপাবিলিটি আমাদের আছে। শ্রীলঙ্কার উইকেটের চরিত্রের ব্যাপারটি মাথায় রেখে দলের স্কোয়াড সাজানো হয়েছে। কাটার মাস্টার মুস্তাফিজ, সাকিব আর মিরাজদের নিয়ে গড়া বোলিং বিভাগের বিপরীতে ব্যাট করা যে কোনো ব্যাটসম্যানের জন্য কঠিন হবে বলে মনে করছেন মুশফিকুর রহিম। মুস্তাফিজ, মিরাজ এবং সাকিব যেখানে একটা 11 হয়তো 3 জন ইনশাআল্লাহ বোলিং করবে, তো সেই দিক থেকেও আমার অবশ্যই অন্যরকম 3 জন স্কিলফুল বোলার, তো সেই দিক থেকে বলবো যে কোনো ব্যাটসম্যানের জন্য এটা চ্যালেঞ্জিং হবে। পোর্টিং বলেন বা সিমিং বলেন বা টার্নিং সবকিছুর জন্য আমাদের কিন্তু স্কোয়াডটা ওইভাবে করা হয়েছে এবং আমার মনে হয় ওয়েল ব্যালেন্স একটা স্কোয়াড। সাম্প্রতিক সময়ে বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে টাইগারদের টপ অর্ডারের ব্যাটসম্যানরা। গেল 2 সফরে রান পাচ্ছে না দলের আস্থাভাজনরা, তবে ফর্মে ফিরতে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ক্রিকেটাররা। টপ অর্ডারে যদি ক্লিক করে তাহলে যে কোনো টিমের জন্য একটা অনেক বড় একটা স্ট্রেংথ হয়, তো সেই থেকে বলবো যে
হ্যাঁ, এটা হয়তো বা লাস্ট দুটো সিরিজ তারা পারে না, বাট আমার খুবই দৃঢ় বিশ্বাস আছে যে এই সিরিজটা ইনশাল্লাহ তারা খুব ভালোভাবে কামব্যাক করবে। আমরা যদি আমাদের বেস্টটা দিতে পারি তাহলে অবশ্যই শ্রীলঙ্কার মতো টিমের কাছে মানে অ্যাটলিস্ট তাদের সাথে জেতার অবশ্যই ক্যাপাবিলিটি আমাদের আছে। শ্রীলঙ্কার মাটিতে সাদা পোশাকে ১০০তম টেস্টের মাইলফলক স্পর্শ করবে লাল সবুজের প্রতিনিধিরা। সেই টেস্টকে স্মরণীয় করে রাখার প্রতিজ্ঞা সবার মাঝে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। লিগ কাপের খবর। ইব্রাহিমোভিচ নৈপুণ্যে মৌসুমের প্রথম শিরোপা জিতল ম্যানচেস্টার ইউনাইটেড। সুইডিশ স্ট্রাইকারের জোড়া গোলে সাউদাম্পটনকে ৩-২ গোলে হারিয়েছে হোসে মরিনহোর শিষ্যরা। এই জয়ে পঞ্চমবারের মতো লিগ কাপের শিরোপা ঘরে তুলল রেড ডেভিলরা। লন্ডনের ওয়েমব্লি স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চেপে ধরে ম্যানচেস্টার ইউনাইটেড। ১৯ মিনিট চোখ ধাঁধানো এক ফ্রি কিকে সাউদাম্পটনের গোলরক্ষককে বোকা বানিয়ে ইউনাইটেডকে এগিয়ে নেন ইব্রাহিমোভিচ। এরপর ৩৮ মিনিটে জেসি লিনগার্ডের গোলে লিডটা ২-০তে নিয়ে যায় রেড ডেভিলরা। তবে দুর্দান্তভাবে ম্যাচে ফেরে সাউদাম্পটন। প্রথমার্ধের যোগ হওয়ার সময় আর দ্বিতীয়ার্ধের শুরুতে পরপর দুটি গোল করে দলকে সমতায় ফেরান গ্যাভিয়াদিনি। জায়ান্টদের গোলপোস্টে বারবার আক্রমণ করে তটস্থ করে রাখে তারা, কিন্তু ৮৭ মিনিটে ইব্রার দারুণ গোলে শিরোপা জয়ের উল্লাসে মাতে হোসে মরিনহোর দল। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। মানুষের উন্নয়ন আওয়ামী লীগ সরকারের লক্ষ্য। বগুড়ার জনসভায় নৌকায় ভোট চাইলেন প্রধানমন্ত্রী। সান্তাহারে ২৫,০০০ টন ধারণ ক্ষমতার অত্যাধুনিক খাদ্য গুদামের উদ্বোধন। আগামী নির্বাচনে জয়ী হতেই বিতর্কিত ব্যক্তিকে নির্বাচন কমিশনে বসিয়েছে আওয়ামী লীগ সরকার। ঢাকা বারের বিএনপিপন্থী আইনজীবীদের সঙ্গে মতবিনিময়ে বেগম জিয়া। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন। সংবিধানের এ ধারা কেন অবৈধ নয় তা জানতে চেয়ে হাইকোর্টের রুল। রাজধানীর শাহজাহানপুরে রেলওয়ের পরিত্যক্ত পাইপে পড়ে শিশু জিহাদ মৃত্যুর ঘটনায় প্রকৌশলী ঠিকাদার সহ ৪ জনের ১০ বছর করে কারাদণ্ড। ২ জন খালাস পাওয়ায় পরিবারের অসন্তোষ। এবং অভিযুক্তরা গ্রেপ্তার না হওয়ায় আটকে আছে ব্লগার অভিজিৎ হত্যা মামলার চার্জশিট। মুক্ত চিন্তার চর্চাই হবে বড় প্রতিশোধ বলছেন অভিজিতের বাবা। গণজাগরণ মঞ্চের আলোর মিছিল। এই ছিল প্রবাসী সময়ের। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক, রবি ও এয়ারটেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নাম্বারে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন। *BN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।